স্টেশনে থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রচণ্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিলুম। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলেছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার ওপর দিয়ে অসংখ্য দ্রুত করা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার ওপরই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত, তাই অত যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলুম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালুম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করছে কিনা দেখবার জন্য উঁকি মারলুম। না, স্টেশন ঘরে তো উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললুম, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললুম, হরির হোটেল মানে? এ তল্লাটে নতুন এসেছেন, তা যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি যাবেন? একটু বিরক্ত হয়ে বললুম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানায়নি দেখছি। তা কি আর করবেন, হরির হোটেলই এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললুম, গেটে টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তা এই তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি। ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার, মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনের টেবিলে রেখে বললুম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে নেমে ওভাবে মরিয়া হয়ে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলুম না ঠিক। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে চলে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল, রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব, কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবু মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা। ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। পরের বাস কখন আসবে? বাবু মশাই, এ রাত্রিরে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা। কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না। তাহলে সাইকেল, রিক্সা বা এক্কা গাড়ি? চাওয়ালা হাসল, আগে না, খামোখা কেন রাত্রিবেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড্ড ভুল করেছেন। আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল। বললুম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যাপারটা হলো এ তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে। তারা প্রতি শনিবার বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়।
আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কসরত করতে হতো, এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলুম। নির্মলের ওপর রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলুম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। বললুম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল। না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি প্রথম এখানে আসছি। হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম। হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন, বলে চাওয়ালা আমার মুখের সামনে দোকানে ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন? কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরও উজ্জ্বল হয়েছে। সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গড়নের কালো রঙের লোক বসে আছে, পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া। ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল? লোকটি আমাকে দেখেই কেমন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করল। আমিও নমস্কার করে বললুম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আগে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো ওই সাইনবোর্ডটা দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে 3 বার বিস্বাদ চা, আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল। শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম। ব্যাগটা একপাশে রেখে বললুম, আমার খুব খিদে পেয়েছে, শিগগির ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক। হরি ডাকলো, খেদা, ও খেদু, ঘুমলি নাকি? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গড়নের যুবক এসে একগাল হেসে বলল, তখন তোমাকে বলিছিলুম না হরিদা, 2 মুঠো চাল বেশি করে নি, আর তরকারি তো অনেক আছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দেই। কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে 1 থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম, আহ, অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি আমি জীবনে পাইনি। হরি বলল, অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললুম, ঠিক আছে, তাহলে আমাকে রাত্রে থাকার একটা ঘর ভাড়া দিন প্লিজ। হরি জিভ কেটে বলল, ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেদা ওপরের ঘরে রাত্রির কাটাই, নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কি উপদ্রব হরিবাবু?
আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো? কোনো উপদ্রব গ্রাহ্য করব না। হরি হাসল। আপনার মাথা খারাপ? যাকে, কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। দিব্যি জ্যোৎস্না রাত্রির, মোটে তো 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবে না। আমাদের এই তল্লাটে আর যা কিছু থাক, চোর ছিনতাই বাজ ডাকাত নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো, স্যার স্যার, শুনুন স্যার। ঘুরে দাঁড়ালুম। সে আমাকে অবাক করে 6টা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। বললুম, অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? হরি মুচকি হেসে বলল, বাইরের মানুষ, হরির হোটেলে খেয়েছেন, যদি দইভাত অম্বল টম্বল হয়। আপনি আমার এ রাত্রির একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যিই মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলুম। জ্যোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠছে। তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলুম। আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে বলে মনে হলো। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলুম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললুম, কে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলুম। ছিনতাইবাজ বা ডাকাত নয় তো? চলার গতি বাড়ালুম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম। যতবার পিছনে তাকাচ্ছি, দেখছি জ্যোৎস্নার আলোয় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। নগদ টাকা করে যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশি পাবে না। কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ত্রাসে শিউরে উঠলুম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম, সাবধান, আমার কাছে রিভলভার আছে, কিন্তু আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেবো। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত ছায়া কালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে, সঙ্গে জলের বোতল নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়ুতে শুরু করলুম। দৌড়ুতে দৌড়ুতে যতবার পিছু ফিরে তাকাচ্ছি, সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরেই সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল, কে কে? হাঁপাতে হাঁপাতে বললুম, আমি আমি। কেউ ধমকে বলল, আমিটা কে? আগে আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর। বাস ফেল করে বড় বিপদে পড়েছি। একজন বলল, তাই বলুন, তা বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে।
সর্বনাশ! আপনি কি হরির হোটেলে খেয়েছেন? খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল। অমনি আবার হইচই পড়ে গেল। ওরে ওরে, ও হরির হোটেলে খেয়েছে রে! কি সর্বনাশ! আবার একা নয়, সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গাঁয়ে এসেছে রে। এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি। সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললুম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, বিপদে পড়ে এখানে ছুটে এলুম, অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন। লোকটি খিকখিক করে হেসে বলল, পালাবাড়ি কথা! আপনি হরির হোটেলে খেয়েছেন কি না? করুণ স্বরে বললুম, কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদবমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি। হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই। এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করেছে বলছিলেন যেন? হ্যাঁ, ওই যে একজন দুজন করে অন্তত 30-40 জন হবে। জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে। কথায় বলে স্বভাব যায় না মোলে। হরির রান্নাটা যা সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদবমি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা এখনো যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন তো? বুঝলুম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুর পৌঁছে দিন। কাঞ্চনপুর আরও প্রায় 1 কিলোমিটার। সেখানে কাদের বাড়ি যাবেন? নির্মল সিংয়ের বাড়ি। ও, সিংহি মশাইদের বাড়ি? চলুন, আমারও বাড়ি ওই গ্রামে। তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পিছনে। কেন, আমাকে কি আপনি ভয় পাচ্ছেন? কিছু বলা যায় না। হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেঁচে গেছে। আহা, বলছি তো আমার কিছু হয়নি। লোকটি খিকখিক করে হেসে বলল, টাটকা টেঁসে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না। মনে হয় এই তো দিব্যে আমার বডিখানা আস্ত আছে, কিন্তু আত্মার ভ্রম। আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত! মোটেও না। এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে। যাগে, চলুন, পিছনে তাকাবেন না, আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম, দেখুন, আপনার যেমন আমাকে ভয় করছে, তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসবেন? ঘাড় মোটকে দেবো বলতে চান? যা অবস্থা, তাতে এবার ওইটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না, আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত, যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো। এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নিই, তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক। বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখল। তারপর ঘুরে পিছনের দিকে টর্চের আলো ফেলল। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলুম একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্যর দিকে প্রচণ্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল। সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয় হেঁটে চললুম। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলুম, কিন্তু আর আমাকে কেউ অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পরে
রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটরসাইকেলটা আমার কাছে এসে থামল। নির্মলের সাড়া পেলুম। যা ভেবেছিলুম, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার, পুটু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয়, ব্যাক সিটে বস। দোষটা আমারই, বুঝলি। মোটরসাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলুম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নয়। না, পরেও আর কোনো কথা নয়। এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, এবং আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ! শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে ঘুরঘুর করে বেড়াবে? দেখা যাক। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্যপুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচেই একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল, অনেকে কামনাও করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গৃহস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে, গাঁয়ের লোকের চোখের সামনে 8-10টি মেয়ের মতো বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলের বিয়োবার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল, যা এমন ভয়ানক পরিণতি ঘটাতে পারে। গাঁয়ের সবশেষে সাঁঝের বাতিটি যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনের ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যেন গলা টিপে মেরে রেখে গিয়েছিল। গাঁ শুদ্ধ লোক এটা ভেবে উঠতে না পেরে যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর 2 মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গাঁয়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো, তার একটি পুরুষ আবার অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটফট করতে থাকে। কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে আবার মুষড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোকেদের বলতে লাগলো, 50 টাকার রিওয়ার্ড ঘোষণা করছি। কাকাকে যেন অমন মার মেরেছে, তাদের যদি ফাঁসি কাটে ঝুলাতে না পারি। চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো।
দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী ঠিক সেই রকম আওয়াজ করতে লাগলো। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। গাঁয়ে সেই একমাত্র ডাক্তার, পাস না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ রোগী বিনামূল্যে ডাক্তারি, এইসব আরম্ভ করেছিল। গিয়েও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হয় এখন অনেকটা ঝিমিয়ে গেছে। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে, চাঁদা কেউ দেয় না। তবে 2-4 জন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। গাঁয়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করল, কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিচ্ছু নয়। লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন আমতা আমতা করে বলল, এইসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সন্ধ্যায় ভর করেছেন, সহজে ছাড়বেন না। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তেই হবে শেষ তক। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার এক খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা, তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকিরি দিয়ে বলতে লাগলো, র বাছাধন র, এখনই হয়েছে কি? মজা থেকে পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই। গাঁয়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। উঠোনে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়।
মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা ও কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মাল সাথে আগুন করে তাতে সে একটা দুটি শুকনো পাতা আর শিকড় পুঁততে দেয়। চামড়া পোড়ার মতো কি একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁড়িতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল তুই কে? আমি শুভ্রা, শুভ্রা, আমার মেরো না। চাটুর্যে বাড়ির শুভ্রা, এ খুন হয়েছে? নবীন দাওয়ায় এক পাশে দাঁড়িয়েছিল। তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? ওখান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। কে খুন করেছিল শুধু না কুঞ্জ? ওহে কুঞ্জ, শুনছ? কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিলে, নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁপদাড়ি। এসে দাঁড়িয়ে ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলাচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিলে। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে দিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতর ভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না। আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধা সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই তাতে, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারতে পারে? আর কিছু মারতে পারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ করলে পদ ভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে কে মুটকে দেয়? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জবুনির। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল।
বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে আবার? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল। অঘ্রাণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুঁড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনের প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। সেটাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মনই বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে জানো, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ! যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরোহিত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফিস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন। তুমি 1 মাসের ছুটি না ধীরেন? 1 মাসের ছুটি? মথুর বাবু এইমাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে। আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি। মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তো আর তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়
যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে, কিংবা দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে আবার মুশকিলও হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন, কিন্তু এতক্ষণ খেয়াল হয়নি। এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা আর তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীর বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে ছটপট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল। কে ওখানে? কে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কোথায় কোথায় কে? কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো। এগে আমি মাস্টার বাবু, বাঁশ কাটতেছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল নূতন একটা বাঁশ কেটে আগা মাথাটা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে। ভোরে উঠে সরিয়ে দেবক্ষণ, সন্ধ্যের আগে পেতে রাখবো। আর তুমি যেন আবার ভুল করে বাঁশটা নিয়ে যেও না। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাঁধা বাড়া আর ঘরকন্নার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দী হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। জানিস ছোট পিসি ভূত হয়ে গেছে। ভূত নয়, পেতনি। বেটা ছেলে ভূত হয়। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে। কাল তো প্রথম রাতে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে ঘুমাতে ঘুমাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ায় পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সিনেদের কলা বাগান। সিনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মোড়া গজারি গাছটার চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সিনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করলে। না, তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার তো চোখ লাল হয়েছে, টকটকে লাল। হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে দিয়েই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছুই এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যা দ্বীপ না জ্বেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফুঁ দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না। এঁটো কাঁটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায়। কি গো, ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3টি তারা দেখা দিয়েছে। আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে রাত্রে শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা।
ভর সন্ধ্যাবেলা শুভ্রা ধামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে, রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরেই ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছে না? মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ ছেড়া তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গাঁয়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ায় খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে তুই? বল, তুই কে? ধীরেন বলল,